ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি প্রাচীন ভারতের ইতিহাসের 10 নম্বর ক্লাসটি নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে 1 থেকে 9 নম্বর ক্লাসগুলো কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে চলো, আজকের যে নতুন টপিকটি রয়েছে সেটি হচ্ছে বৈদিক যুগ বা বেদিক এজ। ইংলিশে যদি বলা হয় তাহলে সেটাকে আমরা বলছি বেদিক এজ। সেটার বাংলা অর্থ কি? বৈদিক যুগ। তাহলে আমরা প্রথম ক্লাসে জেনেছিলাম যে বৈদিক যুগের টাইম পিরিয়ডটা কত ছিল, মানে সময়কাল কত ছিল? 1500 বিসি থেকে 600 বিসি। এবার এই 1500 থেকে 600 বিসির মধ্যে বেদিক পিরিয়ড যুক্ত ছিল, মানে বৈদিক যুগ যুক্ত ছিল। এবার এই বৈদিক যুগকে আমরা মূলত দুই ভাগে ভাগ করছি। তাহলে দুভাগ কি কি? সেটা হচ্ছে প্রারম্ভিক বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ। প্রারম্ভিক বৈদিক যুগ এর ইংলিশ হচ্ছে আর্লি বেদিক পিরিয়ড বা এজ। তাহলে আর্লি বেদিক পিরিয়ড মানে এটা প্রথম দিকে হবে, মানে 1500 বিসি থেকে শুরু হয়েছে, সেখান থেকে 1000 বিসি পর্যন্ত সেটা হচ্ছে প্রারম্ভিক বৈদিক যুগের মধ্যে পড়ছে। ঠিক আছে, এবার মাঝখানে আমরা কি দিয়েছি? মাঝখানে হচ্ছে 1000 বিসি। এটা একটা টাইম লাইন কেন দিয়েছি? তার কারণ এই সময়ে ডিসকভারি অফ আয়রন মানে লোহার আবির্ভাব হয়েছে, মানে লোহার উদ্ভাবন হয়েছে। তাহলে লোহার ব্যবহার যখন শুরু হয়েছিল তাহলে তার আগে এক ধরনের টাইম চলেছে এবং তারপরে এক ধরনের টাইম চলেছে। তাহলে লোহার ব্যবহার শুরুর আগের পিরিয়ডটাকে আমরা বলছি আর্লি বেদিক এজ বা প্রারম্ভিক বৈদিক যুগ, আর পরবর্তী সময়টাকে আমরা বলছি হচ্ছে লেটার বেদিক এজ বা পরবর্তী বৈদিক যুগ। তাহলে প্রারম্ভিক বৈদিক যুগের টাইম পিরিয়ডটা কত? 1500 বিসি বা 1500 বিসি থেকে 1000 বিসি, এবং পরবর্তী বৈদিক যুগের টাইমটা হচ্ছে 1000 বিসি থেকে 600 বিসি। বোঝা গেল? এবার দেখো, এই যে আর্লি বেদিক এজ বা প্রারম্ভিক বৈদিক যুগ, এটাকে আমরা ঋগ বেদিক এজও বলে থাকি, মানে ঋগ বৈদিক যুগ। ঋগ বৈদিক যুগ কেন বলে থাকি? তার কারণ এর যে প্রমাণ, এই যে আর্লি বেদিক এজ বা প্রারম্ভিক বৈদিক যুগের প্রমাণাদি সেটা কোথায় থেকে পাই? বেদিক মানে ঋগ্বেদ থেকে। তাহলে সেই কারণে আমরা এটাকে কি বলছি? ঋগ বৈদিক যুগ বা ঋগ বেদিক এজ। তাহলে আর্লি বেদিক এজ বা প্রারম্ভিক বৈদিক যুগকে আমরা ঋগ বৈদিক যুগ হিসেবেও চিনে থাকি। ঠিক আছে, এবার দেখো, এবার ডিসকভারি অফ আয়রন মানে লোহার ব্যবহার যখন শুরু হলো, লোহার ব্যবহার যখনই শুরু হলো তখন দুটো জিনিসের আবির্ভাব। কি কি? একটা হচ্ছে প্লাউ মানে হচ্ছে লাঙ্গল, ঠিক আছে। আরেকটা কি? আরেকটা হচ্ছে অ্যাক্স মানে হচ্ছে কুঠার। তাহলে এই দুটো জিনিস যখনই তৈরি হয়ে গেল, তার পরবর্তী যে ইকোনমিক বা পলিটিক্যাল যে সমস্ত কালচার গুলো থাকলো সেগুলো কিন্তু পরিবর্তন হতে থাকলো। এখন দেখো, এই যে লেটার বেদিক এজ বা পরবর্তী বৈদিক যুগ সম্পর্কে আমরা কোন গ্রন্থ থেকে জানতে পারি? সেটা হচ্ছে সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। তার মানে প্রথম বৈদিক যুগে ঋগ্বেদ থেকে আমরা সমস্ত কিছু জানতে পারছি, এবং পরবর্তী বৈদিক যুগে এই তিনটে বেদের কিন্তু আবির্ভাব হয়েছিল। কি কি বেদ তাহলে? সামবেদ, অথর্ববেদ এবং যজুর্বেদ। বোঝা গেল? এখন দেখো, এই যে অ্যাডভেন্ট অফ আরিয়ান্স মানে হচ্ছে আর্য। তাহলে আর্যরা কোথায় থেকে আসতো? তা আর্যরা কোন জায়গা থেকে আমাদের এই দেশে আসতো? তাহলে আর্যদের আগমন। অ্যাডভেন্ট অফ আরিয়ান্স মানে হচ্ছে আর্যদের আগমন। তাহলে হোমল্যান্ড মানে তাদের বাড়ি কোথায় ছিল? তাদের বাড়ি মূলত ছিল স্টেপিস এরিয়া। স্টেপিস এরিয়াটা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে রাশিয়া। ঠিক আছে, রাশিয়া, এবং যেটা সেন্ট্রাল এশিয়া বা মধ্য এশিয়ার মধ্যে পড়ে। বোঝা গেল? তাহলে তাদের হোমল্যান্ড মানে কোথায় থেকে আসলো? স্টেপিস থেকে। স্টেপিসটা কোথায় আছে? রাশিয়াতে। রাশিয়াটা কোথায়? সেটা হচ্ছে সেন্ট্রাল এশিয়া বা মধ্য এশিয়াতে। বোঝা গেল? এইবার আর্যদের আগমন নিয়ে বিভিন্ন ঐতিহাসিকদের বিভিন্ন ধরনের মতামত রয়েছে, কিন্তু বেশিরভাগ ঐতিহাসিকদের মতামত কি? তারা সেন্ট্রাল এশিয়া বা মধ্য এশিয়া থেকে এসেছে, এবং তার সাপেক্ষে আমরা বিভিন্ন ধরনের প্রমাণও পেয়েছি। ঠিক আছে, এখন দেখো, আর্যরা আর্যরা কোন ভাষায় কথা বলতো? আর্যরা ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলতো, ইন্দো ইউরোপিয়ান ভাষায় কথা বলতো। এবার এটা কি? এই ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ থেকেই কিন্তু সংস্কৃত ভাষার জন্ম হয়েছে। ঠিক আছে, মনে করা হয় যে ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ থেকেই সংস্কৃত ভাষার জন্ম হয়েছে। তাহলে সংস্কৃত কেম ফ্রম ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ। এখানে দেখো একটা ছবি দিয়েছি, যে ধরো কোনো একটা কমিউনিটি এই পজিশনে আছে, পৃথিবীর এই জায়গায় আছে, সেখান থেকে তারা কি হলো? শিফট করে অন্য কোথাও চলে গেল। ঠিক আছে, তাহলে অন্য যেখানেই যাক না কেন তাদের ভাষাটা কি হবে? ভাষাটা সেম থাকবে। এবার আমরা দেখতে পাচ্ছি কি, যে আর্যদের ভাষা এই যে সেন্ট্রাল এশিয়া, ধরো এই মধ্য এশিয়া থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে,
তাহলে বিভিন্ন জায়গায় যখন যাচ্ছে তাদের ভাষাটা কিন্তু ইন্দো ইউরোপিয়ান থাকছে, ঠিক আছে। এবার যখন তারা ভারতবর্ষে প্রবেশ করলো তখন তারা ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ এবং সংস্কৃতকে মিলিয়ে মিশিয়ে ব্যবহার করতে শুরু করলো। তাহলে সেই কারণে আমরা মনে করি কি যে এই যে ল্যাঙ্গুয়েজ বা ভাষার ভিত্তিতে তারা এই জায়গা থেকে এই জায়গায় এসছে, তার মানে আমরা বুঝতে পারছি কি যে তারা মধ্য এশিয়া বা সেই সমস্ত জায়গা থেকে এসছে যে সমস্ত জায়গায় এই সমস্ত ল্যাঙ্গুয়েজ বা ভাষাগুলোর উৎপত্তি হয়েছে। বোঝা গেল? তাহলে ভাষার মাধ্যমে আমরা বুঝতে পারছি কি যে তারা কোন জায়গা থেকে এসেছে। বোঝা গেল? আরিয়ানস আর মোস্টলি প্যাস্টোরিয়ালিস্ট। প্যাস্টোরিয়ালিস্ট মানে কি? মেষপালক। তাহলে তারা কি করতো? তারা সাধারণত পশুচারণ করতো, ঠিক আছে। তাহলে তারা যখন আসলো বাইরে থেকে এসে সাথে সাথে তারা চাষাবাদ করতে পারবে কি? সেটা করতে পারবে। তারা কি করছে? তারা প্রথমে মেষপালক বা পশুচারণ করছে। বোঝা গেছে? এবার দেখো যে নলেজ অফ হর্স, মানে তাদের কিন্তু ঘোড়ার সম্পর্কে প্রচুর পরিমাণে নলেজ ছিল, মানে জ্ঞান ছিল, যার জন্য তারা বিভিন্ন ধরনের যুদ্ধ করত এবং যুদ্ধতে তারা জয়লাভ করতো। কেন জয়লাভ করতো? সুইফট মুভমেন্ট মানে হচ্ছে খুব তাড়াতাড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারত। তখনকার দিনে খুব বেশি অস্ত্রশস্ত্রের প্রয়োগ হতো না, কিন্তু যেহেতু ঘোড়ার ব্যবহার ছিল সেই কারণে তারা দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারত এবং তারা বিভিন্ন যুদ্ধে জয়লাভও করত, ঠিক আছে। তাহলে নলেজ অফ হর্স এটা থাকার কারণে যুদ্ধ হতো এবং যুদ্ধে তারা জয়লাভ করতো বিভিন্ন, মানে তাদের খুব তাড়াতাড়ি মুভমেন্ট হওয়ার কারণে। বোঝা গেছে? এবার দেখো আরিয়ানসরা প্রথমে কোথায় ছিল সেটা সঠিকভাবে একেবারে জানা যায় না। ধরো এই রকম জায়গায় আরিয়ানসরা ছিল, সেখান থেকে তারা কোথায় আসলো? সেন্ট্রাল এশিয়া, ঠিক আছে, সেন্ট্রাল এশিয়া রাশিয়াতে। এবার সেখান থেকে আবার কোথায় চলে গেল? ইরানে। ইরান থেকে কোথায় আসলো? ইরান থেকে আসলো ইন্ডিয়ায়। এবার ইন্ডিয়ার কোন জায়গায় আসলো? ইন্ডিয়ার দেখো এখানে ভারতবর্ষের ম্যাপ রয়েছে, ভারতবর্ষের ম্যাপের মধ্যে এখানে দেখতে পাচ্ছ নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স, NWFP, মানে পশ্চিম দিকে, ভারতবর্ষের উত্তর পশ্চিম দিকের অংশটাতে প্রথমে আর্যদের আবির্ভাব ঘটে। বোঝা গেছে? এবার পরবর্তী বৈদিক যুগে যখন গেল তখন তারা এই জায়গা থেকে গঙ্গা অববাহিকার পর্যন্ত বিস্তার লাভ করে। বোঝা গেছে? তার প্রথম বৈদিক যুগে তারা এইটুকু জায়গার মধ্যে সীমাবদ্ধ ছিল, ঠিক আছে। পরবর্তীতে তারা এই পর্যন্ত চলে আসে। সেই কারণে আর্যরা যেহেতু এইটুকু এরিয়ার মধ্যে ছিল সেই কারণে এই এরিয়াটার নাম কি বলা হয়? আর্যাবর্ত, ঠিক আছে, আর্যাবর্ত। দেখো নিচে সেন্ট্রাল এশিয়া থেকে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স এই পজিশনে আসলো। তারপরে কি হলো? ইন্দো গ্যাঙ্গেটিক এরিয়া, মানে গঙ্গার অববাহিকায় চলে আসলো। বোঝা গেছে? The word Arya come 36 times in ঋগ্বেদ। এই ঋগ্বেদে আর্য শব্দটা প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়েছে। কতবার ব্যবহার করা হয়েছে? 36 বার। 36 বার আর্য শব্দটাকে ব্যবহার করা হয়েছে ঋগ্বেদ, ঠিক আছে। সো দ্য টোটাল এরিয়া কল্ড অ্যাজ আর্যাবর্ত। আচ্ছা, এটা যেটা বললাম একটু আগেই যে আর্যাবর্ত কেন বলা হচ্ছে, তার কারণ এই সমস্ত জায়গায় আর্যদের আবির্ভাব হয়েছে, সেই কারণে এই এরিয়াটুকুকে আমরা বলছি আর্যাবর্ত, ঠিক আছে। এরপরে দেখো এই যে ঋগ্বেদ থেকে আমরা কি জানতে পারলাম? আর্যদের সম্পর্কে জানতে পারলাম। এর সাথে আমরা আরো একটা কমন জিনিস জানতে পারছি যে অ্যাভেস্তা হচ্ছে একটা ইরানীয় লিখিত উপাদান, যার মাধ্যমে আমরা কি আর্যদের সম্পর্কে বিবরণ পাই, এবং এই দুটো উপাদানের বিবরণ কিন্তু অলমোস্ট সেম, ঠিক আছে। মানে ঋগ্বেদ থেকে যে বিষয়টা বর্ণনা করা হচ্ছে আর্যদের সম্পর্কে, অ্যাভেস্তা থেকেও কিন্তু একই রকম বর্ণনা পাচ্ছি। সেই কারণে এই দুটো গ্রন্থকে মিলিয়ে আমরা বলতে পারছি যে হ্যাঁ, সেই সময় আর্যদের আগমন ঘটেছিল। সাধারণত আমরা শুধুমাত্র লিপি, মানে লিখিত উপাদান দিয়ে আমরা যে কোনো ঐতিহাসিক উপাদানকে বিবেচনা করি না। কারণটা কি? কারণ হচ্ছে লিখিত উপাদানকে বিকৃত করা, ঠিক আছে। কোন রকম লিপির যদি আবির্ভাব না হয় তাহলে সেক্ষেত্রে আমাদের যে ঐতিহাসিকগণ রয়েছে তারা কিন্তু এই বিষয়টাকে বিবেচনা করে না। এবার দেখো ভারতের যে সমস্ত লিপিগুলো রয়েছে সেই ভারতীয় লিপিতে কিন্তু কোনো ধরনের এই আর্যদের সম্পর্কে জানা যায় না। তাহলে কোথায় থেকে জানা যাচ্ছে? বিদেশে যে সমস্ত লিপিগুলো পাওয়া গেছে সেখান থেকে। তাহলে কোন কোন লিপি পাওয়া গেছে? হিতাইট ইনস্ক্রিপশন, মানে হিতাইট লিপি, ঠিক আছে। এটা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে টার্কি থেকে পাওয়া গেছে হিতাইট ইনস্ক্রিপশন বা হিতাইট লিপি। সেখান থেকে আমরা বুঝতে পারছি আর্যদের সম্পর্কে জানতে পারছি। আর কোথায় থেকে জানতে পারছি? কেসাইট ইনস্ক্রিপশন।
সেটা কোথায় অবস্থিত? সেটা পাওয়া গেছে ইরাকে। তারপরে হচ্ছে মেটানিক ইনস্ক্রিপশন, এটা পাওয়া গেছে কোথায়? সিরিয়া। এই সমস্ত জায়গা থেকে, এই সমস্ত সোর্স থেকে আমরা আর্যদের সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারি। ঠিক আছে, এবার দেখ, আরিয়ানস ডিভাইডেড ইনটু 5 ট্রাইবস। ট্রাইবস মানে হচ্ছে উপজাতি। দে আর নোন অ্যাজ পঞ্চজানা। মানে এই যে আর্যরা এসেছিল তারা 5টা উপজাতিতে বিভক্ত ছিল, এবং এই 5টা উপজাতির নাম কি? এই 5টা উপজাতির নাম হচ্ছে, তারা পঞ্চজনা নামে বিখ্যাত ছিল। ঠিক আছে, আউট অফ দেম 2 ওয়ার ভেরি ডমিনেটিং ইন নেচার। মানে তাদের মধ্যে, এই যে 5টা ট্রাইব ছিল তার মধ্যে 2টো ট্রাইব খুব প্রভাবশালী ছিল, মানে তারা যুদ্ধক্ষেত্রে পারদর্শী ছিল। ঠিক আছে, তাহলে সেই দুটো ট্রাইবের নাম কি? সেটা হচ্ছে ভারত ট্রাইব আর একটা হচ্ছে ত্রিস্তু ট্রাইব। এই ভারত ট্রাইব থেকেই কিন্তু মনে করা হয় যে ভারতবর্ষের নামকরণ করা হয়েছে। যদিও ভারতবর্ষের নামকরণের আরো অন্যান্য অনেক ব্যাখ্যা রয়েছে, কিন্তু প্রাথমিকভাবে মনে করা হয় এই যে ভারত ট্রাইব ছিল সেখান থেকেই ভারতবর্ষের জন্ম হয়েছে, ভারতবর্ষের নামকরণ করা হয়েছে। ঠিক আছে, এবার দেখো, আরিয়ানস প্লাস 5 নন আরিয়ান ট্রাইবস, মানে 5টা হচ্ছে আর্য ট্রাইব মানে উপজাতি, এবং 5টা নন আর্য উপজাতি। এই দুটো মিলে কত হলো? 10টা উপজাতি। ঠিক আছে, 10টা উপজাতির মধ্যে এই 10টা উপজাতি মিলে কার সাথে যুদ্ধ করলো? এখানে একটু আগেই বললাম যে ভারতা ট্রাইব আর ত্রিস্তু ট্রাইব, এই দুটো ট্রাইব কিন্তু প্রচন্ড প্রভাবশালী ছিল, তার মানে তারা যুদ্ধক্ষেত্রে পারদর্শী ছিল। ঠিক আছে, তাহলে স্বাভাবিকভাবে কোনো এরিয়ায় যদি কোনো প্রভাবশালী ব্যক্তি থাকে তাহলে সেক্ষেত্রে কি হয়? তাদের সাথে যুদ্ধ লাগার সম্ভাবনা বা বিবাদ হওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রেও তাই হয়েছিল যে এই ভারত গোষ্ঠীর সাথে এই 5টা আর্য গোষ্ঠী এবং 5টা নন আর্য গোষ্ঠী, মোট হচ্ছে 10টা গোষ্ঠীর মধ্যে যুদ্ধ হয়েছে। ঠিক আছে, এই যে দেখো, 5 আরিয়ানস প্লাস 5 নন আরিয়ান ট্রাইবস ওয়ার অপোজিং এগেইনস্ট দিস 2 ডমিনেটিং ট্রাইব। এই যে দুটো ডমিনেটিং মানে প্রভাবশালী গোষ্ঠী ছিল, তাদের বিরুদ্ধে কি হলো? যুদ্ধ ঘোষণা করলো। ঠিক আছে, তাহলে এই যুদ্ধটাকে আমরা কি বলি? এই যুদ্ধটাকে আমরা বলি 10 রাজার যুদ্ধ। ঠিক আছে, and this battle is called the battle of 10 রাজন। 10 রাজন মানে হচ্ছে 10 রাজার যুদ্ধ। তাহলে এই 10 রাজনের যুদ্ধ কোথায় হয়েছিল? 10 রাজনের যুদ্ধ হয়েছিল রাভি রিভারের পাশে। ঠিক আছে, এই যে দেখো, দিস ব্যাটেল হেল্ড বিসাইড দ্য রাভি রিভার, যেটাকে আমরা পুরুষনী বলে রাখতাম আগে। ঠিক আছে, এই নদীর পাশে কিন্তু এই 10 রাজের যুদ্ধ হয়েছিল। এই 10 রাজনের যুদ্ধে কে জয়লাভ করেছিল? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে কার মধ্যে হয়েছিল? এই দেখো, ভারত ট্রাইবস ভার্সেস 5 আরিয়ান প্লাস 5 নন আরিয়ান কিংস। তার মানে ভারত ট্রাইব প্লাস 10 কিংস। ঠিক আছে, 10 কিংস, 10 জন রাজা মিলে এই ভারত ট্রাইবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ঠিক আছে, সেটা কোথায় হয়েছিল? রিভার, কোন রিভারের পাশে? কোন নদীর পাশে? সেটা হচ্ছে রাভি বা পুরুষনী নদীর পাশে। ঠিক আছে, তাহলে আজকের মতো এই ক্লাসটি এই পর্যন্তই। এর পরের দিন কিন্তু আমি আবার এই ক্লাসেরই এক্সটেনশন নিয়ে আসবো পরবর্তী অধ্যায়গুলোকে জানার জন্য। ঠিক আছে, অবশ্যই পরবর্তী ক্লাসটি দেখবে, না হলে কিন্তু গোটা ক্লাসটা কমপ্লিট হবে না। ঠিক আছে, ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।